মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আবারও নতুন বিতর্কের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। অভিযোগ উঠেছে হতাহত সেনাদের তথ্য উপস্থাপনের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে, যার ফলে প্রকৃত চিত্র নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। মার্কিন অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে, জুলাই মাসের শুরু থেকে ইরান সংক্রান্ত অভিযানে আহত ও নিহত সেনাদের একটি অংশকে আগের মতো মূল পরিসংখ্যানের পরিবর্তে ওভারসিজ অপারেশনস বা বৈদেশিক অভিযান শিরোনামের আলাদা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন তালিকায় কয়েক ডজন সেনার হতাহত হওয়ার তথ্য যুক্ত হয়েছে। সমালোচকদের প্রশ্ন, কেন একই ধরনের ঘটনার তথ্য ভিন্ন শ্রেণীতে প্রকাশ করা হচ্ছে? এর ফলে সাধারণ মানুষের জন্য সামগ্রিক ক্ষয়ক্ষতির হিসাব বোঝা আরও কঠিন হয়ে পড়ছে বলে তাদের অভিযোগ। তবে এখানেই শেষ নয়। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন বিশ্লেষণী প্ল্যাটফর্মের দাবি ওঠে, প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে আরও বেশি হতে পারে। যদিও এই দাবিগুলোর পক্ষে স্বাধীনভাবে যাচাই করার প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। অন্যদিকে পেন্টাগন এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, তথ্য গোপনের কোনো প্রশ্নই নেই। তার ভাষায়, সামরিক অভিযানের ধরন এবং নতুন অপারেশনাল কাঠামোর কারণে পরিসংখ্যান প্রকাশের পদ্ধতিতে কিছু প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এর উদ্দেশ্য তথ্য লুকানো নয়, বরং বিভিন্ন ধরনের অভিযানের হিসাব আলাদাভাবে সংরক্ষণ করা। পেন্টাগনের দাবি, সব হতাহতের তথ্য সরকারি নথিতেই রয়েছে এবং নির্ধারিত নিয়ম অনুসারেই প্রকাশ করা হচ্ছে। তবে বিষয়টি এখানেই থেমে নেই। সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন, যুদ্ধ চলাকালে হতাহতের পরিসংখ্যান প্রকাশ সবসময় সংবেদনশীল বিষয়। কারণ এই সংখ্যা শুধু সামরিক বাস্তবতায় তুলে ধরে না, বরং রাজনৈতিক সিদ্ধান্ত, জনমত এবং আন্তর্জাতিক কূটনীতিতেও এর বড় প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, যদি তথ্য প্রকাশের পদ্ধতি বদলানো হয় তাহলে সেটি স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি, অন্যথায় বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক। মধ্যপ্রাচ্যে চলাচল সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। বিভিন্ন সময়ে আহত সেনাদের চিকিৎসার খবরও প্রকাশিত হয়েছে। তবে প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তথ্য নিরাপত্তাজনিত কারণে সবসময় প্রকাশ করা হয় না বলেই জানিয়েছেন মার্কিন সামরিক কর্তৃপক্ষ। এই কারণে সরকারি তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বিতর্কের শেষ কোথায়? বিশ্লেষকদের মতে, যদি কংগ্রেস বা স্বাধীন কোনো তদন্তকারী সংস্থা বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান করে, তাহলে ভবিষ্যতে আরও পরিষ্কার তথ্য সামনে আসতে পারে। অন্যদিকে পেন্টাগন তাদের অবস্থানে অনড়। তাদের দাবি, তথ্য গোপনের অভিযোগ ভিত্তিহীন এবং প্রকাশিত পরিসংখ্যান সরকারি নীতিমালা অনুসারেই সংরক্ষণ ও প্রকাশ করা হচ্ছে। সব মিলিয়ে ইরান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, তথ্য প্রকাশের ক্ষেত্রেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রকৃত চিত্র কী তা জানতে এখন নজর থাকবে ভবিষ্যতে প্রকাশিত সরকারি নথি এবং স্বাধীন অনুসন্ধানের ফলাফলের দিকে। আকাশে যুদ্ধ বিমান, আর তার নিচে নীরবে অপেক্ষা করছে এমন এক অস্ত্র যা সুযোগ পেলেই আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরান এখন শুধু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন ব্যবহার করে থেমে থাকছে না, বরং নিজেদের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর চেষ্টা করছে দেশটি। আর এই নতুন কৌশলের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নাম, রাশিয়া ও চীন। গত কয়েক বছর ধরে বিশ্ব দেখেছে ইরানের তৈরি শাহেদ ড্রোন কিভাবে ইউক্রেন যুদ্ধের অন্যতম আলোচিত অস্ত্রে পরিণত হয়েছে। তুলনামূলক কম খরচে তৈরি, দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং একসঙ্গে বিপুল সংখ্যায় ব্যবহার করা যায়। এই বৈশিষ্ট্যগুলো শাহেদকে আধুনিক ড্রোন যুদ্ধের অন্যতম পরিচিত নাম বানিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি যেন উল্টো দিকেই যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের 3 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের কিছু সংস্করণকে আরও উন্নত করেছে। উন্নত নেভিগেশন, যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক জ্যামিং মোকাবেলার সক্ষমতা, এসব প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে নতুন সংস্করণের ড্রোন আগের তুলনায় আরও নির্ভুল এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে বলে পশ্চিমা ও ইউক্রেনীয় মূল্যায়নে উঠে এসেছে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রযুক্তি এখন আবার ইরানের হাতে ফিরে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। অর্থাৎ যে প্রযুক্তি ইরান রাশিয়াকে দিয়েছিল যুদ্ধক্ষেত্রে সেটি আরও উন্নত হয়ে আবার তেহরানের কাছেই ফিরে আসতে পারে। ইরানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ঘটছে, কারণ সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের ড্রোন হামলার পরিমাণ নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। কিছু গোয়েন্দা মূল্যায়নে এমন দাবিও এসেছে যে রাশিয়ায় তৈরি অথবা রাশিয়ায় পরিমার্জিত শাহেদ সংস্করণ এসব অভিযানে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে এসব দাবি সবগুলো স্বাধীনভাবে নিশ্চিত হয়েছে এমন তথ্য প্রকাশ্যে নেই। এর মধ্যেই সামনে এসেছে আরও বড় একটি বিষয়। কিছু মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে রাশিয়া ইরানকে নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর বিষয়ে গোয়েন্দা তথ্য দিয়ে থাকতে পারে। যদি এই দাবি সত্য হয় তাহলে মস্কো ও তেহরানের সম্পর্ক শুধু ড্রোন কিংবা সামরিক প্রযুক্তি বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং গোয়েন্দা সহযোগিতার দিকেও এগোচ্ছে। রাশিয়ার জন্য এর কৌশলগত সুবিধা রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা বাড়লে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, অথচ রাশিয়াকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার প্রয়োজন নেই। অন্যদিকে ইরানের লাভও স্পষ্ট। নিজেদের তৈরি প্রযুক্তির পাশাপাশি এখন হাতে আসতে পারে এমন কিছু সামরিক প্রযুক্তি যা ইউক্রেনের কঠিন যুদ্ধক্ষেত্রে বাস্তবে পরীক্ষা হয়েছে। তবে ইরানের নতুন পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সম্ভবত ড্রোন নয়, বরং আকাশ প্রতিরক্ষা। কারণ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরানের সামনে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, আকাশ থেকে আসা যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ড্রোনকে কিভাবে প্রতিহত করা হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই ইরান এবার নজর দিচ্ছে কাঁধে বহনযোগ্য বিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের দিকে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান চীনের কাছ থেকে শত শত ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যান পেটস কেনার চুক্তি করেছে। এর মধ্যে QW-12 এবং FN-16 এর মতো ব্যবস্থার নাম উঠে এসেছে। এই ধরনের অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো ছোট, তুলনামূলক সহজে বহনযোগ্য এবং দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। একটি বড় রাডার সিস্টেমের মতো এগুলোকে সহজেই শনাক্ত করা যায় না। আর যুদ্ধক্ষেত্রে এখানেই তৈরি হতে পারে নতুন বিপদ। ধরুন একটি যুদ্ধবিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ধ্বংস করে নিয়ে এগিয়ে গেল, কিন্তু নিচের কোনো ভবন, পাহাড়ি এলাকা কিংবা মরুভূমির আড়ালে যদি ছোট একটি ক্ষেপণাস্ত্র দল অপেক্ষা করে থাকে, তাহলে সেই বিমান হঠাৎ করেই নতুন ধরনের হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে নিচু উচ্চতায় উড়তে থাকা হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য বিমান এই ধরনের অস্ত্রের ঝুঁকিতে পড়তে পারে। রাশিয়ার কাছ থেকেও একই ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান, এমন দাবিও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। অর্থাৎ তেহরান যেন আকাশ প্রতিরক্ষায় একটি বহুস্তরীয় ব্যবস্থা তৈরি করতে চাইছে। ওপরে থাকবে দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, তার নিচে থাকবে মাঝারি ও স্বল্প পাল্লার প্রতিরক্ষা, আর একেবারেই নিচের স্তরে থাকবে মোবাইল কাঁধ ক্ষেপণাস্ত্র, যেগুলো দ্রুত স্থান পরিবর্তন করে আকস্মিক হামলা চালাতে পারে। এতে একটি বিষয় পরিষ্কার, ইরান শুধু আক্রমণ করার সক্ষমতা বাড়াতে চাইছে না, বরং হামলা প্রতিহত করার কৌশলও বদলাচ্ছে। তবে এসব অস্ত্র বাস্তবে কতটা কার্যকর হবে তা নির্ভর করবে প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য, মোতায়েনের কৌশল এবং প্রতিপক্ষের বিমান প্রতিরোধ প্রযুক্তির উপর। তবুও মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। ইরানের শাহেদ ড্রোন যদি রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় আরও উন্নত হয়ে থাকে, আর একই সময়ে চীন ও রাশিয়া থেকে ইরান নতুন বিমান প্রতিরক্ষার সক্ষমতা অর্জন করে থাকে, তাহলে ভবিষ্যতের আকাশযুদ্ধ আগের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে। কারণ এখন শুধু কে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান তৈরি করেছে সেটাই গুরুত্বপূর্ণ নয়, বরং প্রশ্ন হলো কে আগে শত্রুকে শনাক্ত করতে পারবে, কে নিজের অবস্থান গোপন রাখতে পারবে, আর কে সবচেয়ে কম খরচে সবচেয়ে বড় ক্ষতি করতে পারবে। মধ্যপ্রাচ্যের আকাশে তাই নতুন এক প্রযুক্তিগত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আর সেই প্রতিযোগিতায় ইরান, রাশিয়া ও চীনের সহযোগিতা কতটা পরিবর্তন আনবে সেদিকে এখন নজর পুরো বিশ্বের। পারস্য উপসাগরের আকাশে তখন নেমে এসেছে গভীর রাত, চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালেই নাকি এগিয়ে যাচ্ছিল ইরানের যুদ্ধ বিমান। সবচেয়ে অবাক করা বিষয়, আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি জিপিএস, রেডিও যোগাযোগ কিংবা ডিজিটাল নেভিগেশন ব্যবস্থার উপর নির্ভর না করেই এই অভিযান পরিচালনার দাবি করেছে ইরান।
দাবিটি সত্য হলে এটি শুধু একটি সামরিক হামলার ঘটনা নয়, বরং আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ ব্যবস্থার বিরুদ্ধে এক অভিনব কৌশলের উদাহরণও হতে পারে। ইরানের বিমান বাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফরির বক্তব্য উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে ইরানি যুদ্ধ বিমানগুলো অত্যন্ত সীমিত প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এমনকি সাধারণ কাগজের ম্যাপ ও মৌলিক নেভিগেশন পদ্ধতি ব্যবহারের কথাও বলা হয়েছে। ঘটনার সময় হিসেবে উল্লেখ করা হচ্ছে ২ মার্চের রাত। ইরানের সিরাজের একটি বিমান ঘাঁটি থেকে কয়েকটি SU-24 যুদ্ধ বিমান উড্ডয়ন করে বলে দাবি করা হয়েছে। একই সময়ে পারস্য উপসাগরের অন্য প্রান্তে ইরানের F-5 যুদ্ধ বিমান কুয়েতের একটি মার্কিন সামরিক স্থাপনার দিকে অগ্রসর হয়েছিল এমন দাবিও সামনে এসেছে। এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল যোগাযোগ ব্যবস্থা। দাবি অনুযায়ী যুদ্ধ বিমানগুলোর রেডিও যোগাযোগ সীমিত বা বন্ধ রাখা হয়েছিল, ফলে প্রচলিত ইলেকট্রনিক সিগন্যালের উপস্থিতিও কমে যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিটি বিমানকে শনাক্ত করতে রাডার, স্যাটেলাইট, ডেটা লিঙ্ক এবং বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়, সেখানে এই ধরনের নীরব কৌশল প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ইরানের এসব বক্তব্যের সবগুলো দাবি স্বাধীনভাবেই যাচাই করা হয়েছে এমন প্রমাণ প্রকাশ্যে নেই। বিশেষ করে হামলার পুরো পথ, ব্যবহৃত নেভিগেশন ব্যবস্থা এবং প্রতিপক্ষের রাডার কতটা বিভ্রান্ত হয়েছিল, এসব বিষয়ে আলাদা স্বাধীন প্রমাণ প্রয়োজন। তবে কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ব্যবস্থাপনা, তাই এই ঘাঁটিকে লক্ষ্য করে যে কোনো হামলার দাবি স্বাভাবিকভাবেই বড় ধরনের সামরিক ও কৌশলগত বার্তা বহন করে। এরপর সামনে আসে আরও একটি বিস্ফোরক দাবি। কুয়েতে ইরানি হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হয়ে বন্ধুসুলভ আগুন বা ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটেছিল। এমন দাবি সত্য হলে তা অত্যন্ত গুরুতর বিষয়, কারণ যুদ্ধক্ষেত্রে নিজের মিত্রবাহিনীর বিমানকে ভুল করে গুলি করে ভূপাতিত করা মানে শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং শনাক্তকরণ ও কমান্ড ব্যবস্থার বড় ধরনের দুর্বলতাও প্রকাশ পাওয়া। তবে এই দাবির ক্ষেত্রেও স্বাধীন যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ইরানি সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে এই অভিযানকে নিজেদের বিমান বাহিনীর সক্ষমতার বড় উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। তাদের বক্তব্যের মূল বার্তা হলো, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান এমন কিছু যুদ্ধ কৌশল তৈরি করেছে যা প্রচলিত সামরিক হিসাবকে অপ্রত্যাশিতভাবে বদলে দিতে পারে। আর এখানেই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, আধুনিক যুদ্ধ কি এখন শুধু উন্নত প্রযুক্তির ওপর নির্ভর করবে, নাকি প্রযুক্তির পাশাপাশি কৌশল, প্রশিক্ষণ, নেভিগেশন দক্ষতা এবং প্রতিপক্ষকে বিভ্রান্ত করার ক্ষমতাও যুদ্ধের ফলাফল নির্ধারণ করতে পারে? ইরানের দাবি সত্য হোক কিংবা প্রচারণার অংশ হোক, এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের সামরিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনছে। কারণ ইরান এখন শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে নয়, বরং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে কিভাবে কৌশলে পরিণত করা যায় সেটিও দেখাতে চাইছে। আর যদি সত্যি আধুনিক নজরদারি ব্যবস্থার চোখ এড়িয়ে কোনো বিমান হামলা পরিচালনা করা সম্ভব হয়ে থাকে, তাহলে ভবিষ্যতের যুদ্ধের জন্য এর শিক্ষা আরও বড়। কারণ যুদ্ধের ময়দানে কখনো কখনো সবচেয়ে বড় অস্ত্র শুধু শক্তিশালী প্রযুক্তি নয়, বরং এমন একটি কৌশল যা প্রতিপক্ষ কখনো কল্পনাই করেনি। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যখন দেশ জুড়ে ক্ষোভ, অসন্তোষ বাড়ছিল, ঠিক তখনই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দেয় বিদ্যুৎ বিভাগ। সেখানে বলা হয়েছিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই ঘোষণা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ঘটল নাটকীয় পরিবর্তন। তীব্র সমালোচনার মুখে নিজেদের অবস্থান থেকে সরে এলো বিদ্যুৎ বিভাগ। ঘটনাটি শুরু হয় সোমবার। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ বাড়তে থাকায় একটি ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ। সেখানে দাবি করা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, যদি কোনো গ্রাহক সত্যি অতিরিক্ত বিল পান এবং সেটি প্রকাশ করেন তাহলে সেটিও কি অপপ্রচার হিসেবে বিবেচিত হবে? গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন বা ভুক্তভোগীদের অভিযোগের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে? আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ গ্রাহকদের একটি অংশ ভাষাটিকে কঠোর ও অস্পষ্ট বলে মন্তব্য করেন। অনেকের মতে এতে সাধারণ মানুষের অভিযোগ জানানোর অধিকার নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। সমালোচনা বাড়তে থাকলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তিটি সংশোধন করে বিদ্যুৎ বিভাগ। সংশোধিত সংস্করণে মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়। ফেসবুকের সম্পাদনা ইতিহাসেও এই পরিবর্তনের বিষয়টি দেখা যায়। নতুন বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, কোনো গ্রাহকের বিল অস্বাভাবিক বেশি মনে হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে অভিযোগ জানাতে পারেন। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যাচাই বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করারও আহ্বান জানানো হয়। বিদ্যুৎ বিভাগের দাবি, অতিরিক্ত বিল সংক্রান্ত যেসব অভিযোগ তাদের কাছে এসেছে সেগুলো সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। তবে বাস্তবে দেশের বিভিন্ন এলাকায় এখনও অনেক গ্রাহক অস্বাভাবিক বিল পাওয়ার অভিযোগ করছেন। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মিটার রিডিং সময়মতো সংগ্রহ না হওয়া, আনুমানিক রিডিংয়ের ভিত্তিতে বিল তৈরি, তথ্য হালনাগাদে বিলম্ব, বিলিং চক্রের পরিবর্তন কিংবা গ্রীষ্মকালে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ার মতো কারণে কোনো ক্ষেত্রে বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়েও বেশি আসতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে জনমত ও সামাজিক প্রতিক্রিয়া এখন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কোনো সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে দ্রুত ব্যাখ্যা দেওয়া এবং প্রয়োজনে তা সংশোধন করাও প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা অনেকেই বলছেন, বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি দূর করতে শুধু বিজ্ঞপ্তি নয়, আরও স্বচ্ছ বিলিং ব্যবস্থা, নিয়মিত মিটার পরীক্ষা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা দরকার। সব মিলিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিতর্কের মধ্যেই প্রকাশিত একটি বিজ্ঞপ্তি শেষ পর্যন্ত বিদ্যুৎ বিভাগকেই সংশোধন করতে হয়েছে। এখন সাধারণ গ্রাহকদের নজর থাকবে শুধু ভাষা পরিবর্তনেই কি পরিস্থিতির উন্নতি হবে, নাকি বাস্তবেও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ কমে আসবে। পৃথিবীর ইতিহাসে এমন একটি দিন আসবে যেদিন আর কোনো দেশ থাকবে না কোনো শক্তিধর রাষ্ট্র, কোনো আধুনিক প্রযুক্তি কিংবা মানুষের গড়ে তোলা বিশাল সভ্যতা। সূর্য তার আলো হারাবে, নক্ষত্রগুলো ছিটকে পড়বে, পাহাড়গুলো ধূলিকণার মতো উড়ে যাবে এবং পুরো মহাবিশ্বে শুরু হবে এক অভূতপূর্ব পরিবর্তন। হাজার বছর ধরে ধর্মগ্রন্থগুলো এই দিনের কথা বলে এসেছে, কিন্তু প্রশ্ন হলো, আধুনিক বিজ্ঞানও কি মহাবিশ্বের এমন কোনো পরিণতির কথা বলছে? সম্প্রতি কিয়ামত ও মহাবিশ্বের শেষ পরিণতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্ব চিরকাল একই অবস্থায় থাকবে না। কোটি কোটি বছর পরে এরও একটি শেষ হতে পারে, যদিও সেই শেষের ধরন নিয়ে এখনো গবেষণা চলছে। ইসলামে কিয়ামত ইমানের অন্যতম মৌলিক বিশ্বাস। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে, একসময় আকাশ বিদীর্ণ হবে, পৃথিবী পরিবর্তিত হবে এবং আল্লাহর নির্দেশে সমগ্র সৃষ্টি নতুন এক বাস্তবতার মুখোমুখি হবে। তবে কিয়ামত কখন ঘটবে সে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। অন্যদিকে বিজ্ঞান বলছে, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয়েছিল। সেই থেকে এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে। কিন্তু এই সম্প্রসারণ কি অনন্তকাল চলবে, নাকি একসময় সবকিছু বদলে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কাজ করছে বিশ্বের গবেষকরা। বর্তমানে বিজ্ঞানীদের আলোচনায় রয়েছে কয়েকটি সম্ভাব্য তত্ত্ব। সবচেয়ে বেশি আলোচিত ধারণা হলো হিট ডেথ বা তাপীয় মৃত্যু। এই তথ্য অনুযায়ী মহাবিশ্ব যতই সম্প্রসারিত হবে, নক্ষত্রগুলো একসময় তাদের জ্বালানি শেষ করে ফেলবে, নতুন কোনো নক্ষত্র জন্মাবে না। ধীরে ধীরে পুরো মহাবিশ্ব অন্ধকার, শীতল ও নিষ্প্রাণ হয়ে পড়বে। দ্বিতীয় সম্ভাব্য তথ্যের নাম বিগ
ক্র্যাঞ্জ। যদি কোনো সময় মহাবিশ্বের সম্প্রসারণ থেমে যায় এবং মধ্যাকর্ষণ শক্তি প্রাধান্য পায়, তাহলে পুরো মহাবিশ্ব আবার সংকুচিত হতে শুরু করতে পারে। কোটি কোটি বছর পরে সবকিছু আবার একটি ক্ষুদ্র বিন্দুতে মিলিত হওয়ার সম্ভাবনার কথাও বলেন কিছু বিজ্ঞানী। আরেকটি আলোচিত ধারণা হলো বিগ রিপ। এতে বলা হয়, যদি রহস্যময় ডার্ক এনার্জি ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ওঠে, তাহলে মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হবে যে একসময় ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, এমনকি পরমাণুর বন্ধনও ভেঙে যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসবই বৈজ্ঞানিক মডেল। কোনটি সত্যি ঘটবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এখন প্রশ্ন আসে, কোরআনের বর্ণনার সঙ্গে কি এসব বৈজ্ঞানিক তথ্যের সম্পর্ক রয়েছে? কিছু ইসলামিক গবেষক মনে করেন, কোরআনের কয়েকটি আয়াতে মহাবিশ্বের সৃষ্টি ও সমাপ্তি সম্পর্কে এমন বর্ণনা রয়েছে যা আধুনিক মহাবিজ্ঞানের কিছু ধারণার সঙ্গে তুলনা করা যায়। অন্যদিকে অনেক আলেম মনে করিয়ে দেন, কোরআনের উদ্দেশ্য বিজ্ঞান শেখানো নয়, বরং মানুষকে ঈমান, নৈতিকতা এবং আখিরাত সম্পর্কে সচেতন করা। বিশেষজ্ঞদের মতে ধর্ম ও বিজ্ঞান দুটি ভিন্ন ক্ষেত্র। বিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রমাণের ভিত্তিতে মহাবিশ্বকে বোঝার চেষ্টা করে, আর ধর্ম মানুষের বিশ্বাস, নৈতিকতা এবং পরকাল সম্পর্কে নির্দেশনা দেয়। তাই কোনো বৈজ্ঞানিক তত্ত্বকে কোরআনের চূড়ান্ত ব্যাখ্যা কিংবা কোরআনের আয়াতকে বৈজ্ঞানিক সূত্র হিসেবে উপস্থাপন করা, দুই ক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি। তবে একটি বিষয় নিয়ে বিজ্ঞান ও ধর্ম উভয়ই একমত, মহাবিশ্ব চিরস্থায়ী নয়। একদিন এর বর্তমান অবস্থা বদলে যাবে। বিজ্ঞান সেই পরিবর্তনের প্রক্রিয়া বোঝার চেষ্টা করছে, আর ইসলাম সেই দিনের জন্য মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান জানায়। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, কিয়ামত কবে হবে তা কোনো মানুষ, কোনো বিজ্ঞানী কিংবা কোনো প্রযুক্তি জানে না। ইসলামের শিক্ষা অনুযায়ী সেই জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তাই ভবিষ্যৎ নিয়ে অযথা অনুমান নয়, বরং সৎকর্ম, ন্যায়নীতি এবং আল্লাহর অনুগত্যের মধ্য দিয়েই একজন মুমিনের প্রস্তুতি নেওয়া উচিত। কারণ কিয়ামতের দিন কখন আসবে সেটি নয়, আমরা সেই দিনের জন্য কতটা প্রস্তুত সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।